আপনি পরীক্ষা দিলেই পাশ করে যাচ্ছেন সবকিছু, সেরকম তো হবে না। মানে সিভিল সার্ভিসের প্রিপারেশন মানে আপনাকে একটু ফেলিওরও দেখতে হবে অবভিয়াসলি। মানে এটা হয় না যে প্রথমেই প্রিপেয়ার করে আপনি সঙ্গে সঙ্গে প্রিলিমস পাস করে গেলেন, মেন্স পাস করে গেলেন, ইন্টারভিউ হয়ে গেল। সেটা খুব কম, মানে খুব কম ক্ষেত্রেই সেটা আমরা দেখে থাকি। যদিও মানে আমার ধারণাটা খুব কম ছিল যে এতদিন টাইম লাগে, যে একটা মানে 22-এ ধরুন আমরা প্রিলিমসই দিয়েছি 22-এ জুনে, তখন আমার মেয়ের বয়স ছিল 5 মাস। আর আমি যখন মানে আমার রেজাল্ট বেরোলো যখন, তখন আমার মেয়ের বয়স 3 বছর 5 মাস। মানে একটা লং পিরিয়ড শুধু একটা একটা বছরের পরীক্ষার জন্য। এবার ধরুন তার আগে কিছু ফেলিওরও আছে, 21-এর মেন্সের ফেলিওর, 20-র প্রিলিমসের ফেলিওর। হ্যাঁ, মানে এর মধ্যে তো অনেক কিছুই হবে, পার্সোনাল লাইফে বা সবকিছুতে অনেক কিছুই চলতে থাকবে। তার মধ্যে কি না, নিজের ডিটারমিনেশন রাখাটা খুব দরকার। যে আপনি যদি ডিটারমাইন্ড হন যে আপনি এটা করবেন, তাহলে সেই ডিটারমিনেশনটা আপনাকে ধরে রাখতেই হবে। কারণ দেখুন, আমি হয়তো মাঝখানে ছেড়ে দিয়ে কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি করতে চলে যেতে পারতাম, আমার কাছে সেই অপশনটা খোলা ছিল। অনেক সময় ভেবেওছি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে, কিন্তু সেই সময় সত্যি বলতে মানে আমাকে বুঝিয়েছেন আমার হাজবেন্ড এবং আমার একজন বন্ধু। সে আমি মেদিনীপুর লাইব্রেরিতেই আমার সাথে আলাপ হয়, প্রচন্ড মেন্টালি মানে আমার যেদিন আমার দরকার হয়েছে সেদিন আমার পাশে ছিল। আর বাকি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন। আজ আমার সঙ্গে রয়েছেন মিস সমৃতা দত্ত ম্যাম, যিনি এবছর ডাব্লিউবিসিএস গ্রুপ এ 2022-এ সিলেক্টেড হয়েছেন। ম্যাডাম, প্রথমেই আপনাকে আমাদের বিএম এডুকেশন চ্যানেলে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাডাম, আমি একটু জিজ্ঞাসা করব আপনাকে যে এই যে আজকে আপনি সফল হলেন, ডাব্লিউবিসিএস গ্রুপ এ পদে আপনি সিলেক্টেড হলেন এবং র্যাঙ্ক 40, তাই তো? হ্যাঁ, ওভারঅল র্যাঙ্ক 40, আমার ডিপার্টমেন্টাল র্যাঙ্ক। ডিপার্টমেন্টাল র্যাঙ্ক 1, লেবার ডিপার্টমেন্ট সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে লম্বা একটা জার্নি, আজকের যে জার্নিটা, তো তার পেছনের যে একটা ইতিহাস বা একটা অনেক দীর্ঘ আর কি অধ্যবসায়, সবকিছু নিয়ে আমরা আজকে আপনার সম্পর্কে আর কি জানবো। তো আমি প্রথমে একটু জিজ্ঞাসা করব যে আপনার হোম টাউনটা কোথায়, আর আপনার স্কুল কলেজ আর কি মানে কোন ইয়ারে কমপ্লিট হয়েছে, আর মানে আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? হ্যাঁ, আমার হোম টাউন মেদিনীপুরে, মেদিনীপুর টাউন যেটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে যেটা পড়ে। আর আমি তার মানে আমার স্কুলিং মেদিনীপুরেই, মিশন গার্লস স্কুল থেকে। তারপরে 12th কমপ্লিট করার পর আমি কলকাতায় আসি, আমি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স। এবং তারপরে আমি আইএসডব্লিউবিএম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, ওখান থেকে আমি মাস্টার্স করি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। তো আমি 2012-এ এমএইচআরএম কমপ্লিট করি এবং তারপরেই আমি চাকরিতে জয়েন করে যাই আর কি, প্রাইভেট সেক্টরে। তো প্রথমে আমি একটি ছোট কোম্পানি দিয়ে শুরু করি এবং ওখানে 2 বছর চাকরি করার পর তারপরে আমি আইএম ক্যালকাটা জোকাতে, ওখানে আমি টিচিং অ্যাসোসিয়েট ছিলাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো ধরুন সেটাও আমি 2017-র মাঝামাঝি অব্দি চাকরি করি ওখানে। এবং এতদিন অবধি সত্যি কথাই বলতে গেলে মানে আমি সিভিল সার্ভিস কেন, আমি তার আগে কোনো গভর্নমেন্ট জবের জন্যই প্রিপেয়ার করিনি, বা আমার সেই রকম মানসিকতাও ছিল না, বা সেরকম কোনো ইচ্ছেও তখন হয়নি। তো তারপরে আমি 2017-র পরে আমার হাজবেন্ড তখন ইউএসএ তে ছিলেন। তো আমি তখন ওনার কাছে যাই আর কি, চাকরি ছেড়ে দিয়ে। তখন ওখানে গিয়ে যেটা হয় যে আমি বাড়ির মানে অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আমার খুব ইচ্ছে ছিল যে ওখানে আমি পিএইচডি করব। কিন্তু যাই হোক, আমাদের ওখানে যাওয়ার পরই আমার ভিসা এক্সটেনশন পিরিয়ডে চলে যায়। তো তখন সেই সময় আমি কিছুই করতে পারি না আর কি ওখানে, মানে এইচ4 ভিসাটা আমি ওখানে বাড়িতে থাকা ছাড়া, মানে অ্যাজ এ ডিপেন্ডেন্ট থাকা ছাড়া আমি কিচ্ছু করতে পারি না। তো মানে বাড়ির কাজ টাজ করেও আমার কাছে বেশ কিছুটা টাইম থেকে যেত ওখানে। তো সেই সময় আমি ইউটিউবে তখন ধরুন মানে বেশিরভাগ তখন আইএএস অফিসারদের ইন্টারভিউ অ্যাভেলেবেল ছিল। তো তখন আমি ওই ফ্রি টাইমে ওই ভিডিওগুলো দেখতে শুরু করি, সবার মক ইন্টারভিউ বা ওনাদের এক্সপিরিয়েন্স, এগুলো আমি দেখতে শুরু করি। তো সেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে এবং আমার তখন মনে হয় গিয়ে যে মানে ম্যানেজমেন্টের মানে ডাইভার্সিফাইড বা একটা বিশাল বড় ফিল্ড তো এই জায়গাতেই। তো এতদিন কেন আমি মানে এইসবের জন্য কেন মানে নিজে প্রিপেয়ার করিনি বা কেন চেষ্টা করিনি, এই জায়গাটা আমাকে ভীষণ মানে ভাবে মোটিভেট করে। তো তখনই ওইভাবেই মানে আমি ইন্সপায়ার হয়ে
তারপরে ধরুন আমরা 2018-তে, তখন তো আমি কোনো বই খাতা সেরকম ভাবে নিয়ে যাইনি বা প্রিপারেশন করার মতো সেই সুযোগটা ছিল না। আর তখন অনলাইন রিসোর্সও সেরকম ভাবে অ্যাভেলেবেল ছিল না। মানে আমি খুঁজি কিছু কিছু জিনিস হয়তো একটুখানি, আহ একটা দুটো জিনিস হয়তো দেখেছিলাম, তো সেগুলো একটুখানি মানে জাস্ট চোখের দেখা দেখতে শুরু করি। তারপরে আমি 2018-তে ফিরে এসে ইউএস থেকে, আমাদের মানে এক্সটেনশন ডিনাইড হয়, তখন আমরা ফিরে এসে তারপরে আমি প্রিপারেশনটা শুরু করি। তখন আর আমি চাকরি মানে জয়েন করি না কোথাও। আমি 2018 এন্ড থেকেই বলতে পারেন আমি প্রিপারেশন শুরু করি। আহ, তো শুরু করেও মানে যেটা খুব একটা রিয়েলিস্টিক নয়, যে আমি যেহেতু মানে ইউপিএসসির ওই ভিডিওগুলো দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম, আমি প্রথমবার 2019 আমি ইউপিএসসি প্রিলিমস দিই। মানে আমি জানতাম আমি পারবো না, সেটাই আমার লাস্ট অ্যাটেম্প্ট ছিল অ্যাকচুয়ালি। তখন আমি মানে অলমোস্ট 31+। তো আচ্ছা। ওটাই আমার লাস্ট অ্যাটেম্প্ট ছিল ইউপিএসসিটা। তো আমি তা জেনেও আমি মানে প্রিপেয়ার করেছিলাম। আমি পলিটি, হিস্ট্রি এইটুকুই, আর ইকোনমিক্স এইটুকুই আমি মানে কিছুটা করে হলেও প্রিপেয়ার করতে পেরেছিলাম আর কি ইউপিএসসি প্রিলিমসটা দেওয়ার আগে। এবং আমি সিরিয়াসলি প্রিপারেশনটা নিয়েছিলাম, কেন কি আমার মনে হয়েছিল যে এই পরীক্ষাটা অন্তত মানে খুব গুরুত্ব সহকারে আমার দেওয়া উচিত, কেন এত সম্মানীয় একটা পরীক্ষা, তো সেটা যে কোনো ভাবে জাস্ট চলে যাওয়াটা উচিত নয়। তো এই থেকেই আমার প্রিপারেশন শুরু আর কি। খুব আর কি ইন্সপায়ারিং গল্প যে এতদিন এত ইন্টারভিউ নিয়েছি, কিন্তু এই যে আপনার যে একটা লাইফ স্টোরিটা সত্যি আমার খুব ভালো লাগলো, যে একটা অন্য জায়গায় গিয়ে সেখানে আর কি মানে আউট অফ ইন্ডিয়া, সেখানে গিয়ে আর কি নিজে আর কি প্রস্তুতি আর কি মানে ভাবনাটা শুরু করলেন, এবং তারপরে এখানে এসে প্রথমেই আর কি একদম ইউপিএসসি, আর তারপরে প্রিপারেশন, এবং তারপরে আর কি ডাব্লিউবিসিএস এর একদম জার্নি কমপ্লিট। আচ্ছা, মানে 2019-এ আপনার এজ ছিল 31, তাহলে এখন মানে এখন 37। হ্যাঁ, আমার 2023 হচ্ছে লাস্ট অ্যাটেম্প ছিল গ্রুপ এর জন্য। তো আমার মানে ওটাই ছিল যে আমি তারপরে আর দিতে পারবো না। মানে হ্যাঁ। আচ্ছা, অনেকে ফোন করে, অনেকে আর কি বলে যে তারাও এরকম মানে প্রাইভেট সেক্টরে জব করছে, বা কোনো হয়তো মানে অন্য কোনো জবের সাথে যুক্ত রয়েছে, তারা জিজ্ঞাসা করে যে এই 34 35 এজে এসে প্রিপারেশন নিয়ে কি আমি পারবো? তো তাদের কাছে ম্যাডাম একদম আইডল। ম্যাডাম করে দেখিয়েছে এই এজে এসেও, যে মানে ডাব্লিউবিসিএস গ্রুপ এ ক্র্যাক করা যায়। তা ম্যাডামের গল্প, ম্যাডামের লাইফ স্টোরি সবকিছু আমরা পরবর্তীতে আর কি শুনে নিচ্ছি। জিজ্ঞাসা করবো ম্যাডামকে যে একদম যখন আর কি আপনি ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড বা ইউপিএসসির জন্য আর কি প্রিপারেশন শুরু করলেন, তো তারপরে তারপরে আর কি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, আপনার আর কি বুক লিস্ট, বা আপনি কোনো আর কি মানে অন্য কোনো আর কি কোচিং বা কোনো যাবতীয় মানে কি কি রিসোর্স আপনি ফলো করেছেন? হ্যাঁ, দেখুন আমি যখন শুরু করি, আমি একদম মানে নিজে প্রিপেয়ার করেছি। আমি কোথাও কোনো টিউশন নিইনি বা কোনো জায়গায় আমি পড়িনি। হ্যাঁ, যেটা আমি করেছিলাম যে ধরুন আমার ইউপিএসসির যে প্রথম অ্যাটেম্পটা, মানে ওটা আমি দেখুন আমি জেনেই দিয়েছিলাম যে ওটা আমার হবে না, বাট আমি যেহেতু ওটা থেকে খুব ইন্সপায়ার হয়েছিলাম আমি দিয়েছিলাম এবং খেটেছিলাম। মানে এরকম নয় যে কয়েকটা মাস, 2-3টে মাস অন্তত আমি খেটেছিলাম। তো তারপরে আমি যখন মানে তারপরে খুব মানে দেখুন আমার এই পুরো প্রিপারেশন ফেজটাতে আমার পার্সোনাল লাইফে অনেক আপস এন্ড ডাউনস গেছে। মানে বুঝতেই পারছেন আমি একটা এজে পৌঁছে গেছি, তো অবভিয়াসলি আমার বাবা মাও এখন বয়স্ক, মানে শ্বশুর শাশুড়িও অনেক মানে আমাদের উপর ডিপেন্ডেন্ট অনেকটা, তো অনেক কিছু মানে জিনিসের মধ্যে দিয়ে আমার এই প্রিপারেশনটা গেছে। মানে আমি সেকেন্ড ওয়েভে আমার বাবাকে হারাই, কোভিড এর সেকেন্ড ওয়েভে। আমার মেয়ে হয় 2021-এর এন্ডে। তো মানে এইসব অনেক কিছু চলেছে আর কি। মানে আমি যে খুব স্থির ভাবে প্রিপেয়ার করতে পেরেছি সেটা নয়, কিন্তু তার মধ্যেও আমি যতটা পেরেছি যে আমি নিজে মানে লেগে থেকেছে, এবং আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভাবে মেন্টালি সাপোর্ট করেছেন। মানে এটা একটা বিরাট বড় হেল্প ছিল, নয়তো হয়তো মাঝখানেই আমার ছাড়া হয়ে যেত ব্যাপারটা। তো যেটা আমি করি যে আম, তখন না ইউটিউবে আমি দেখি যে জিরো সাম বলে একটা চ্যানেল ছিল। তো তাতে আমার আহ, অভিষেক স্যার, ডাব্লিউবিসিএস অফিসার, উনি মনে হয় 2014, আমার নামটাও পুরোটা মানে টাইটেলটা ওনার মনে পড়ছে না। তো আমি ওনার বুক লিস্টটা ফলো করি। তো উনি বলেছিলেন যে যে বইগুলো, তো আমি ফিরে এসে ওই বইগুলো কিনি, মানে যেগুলো ধরুন বেসিক বই, এম লক্ষ্মীকান্ত, তারপরে আপনার রাজীব রাহিরের স্পেকট্রাম, খুল্লারের জিওগ্রাফির বই, এই সবগুলো আমি কিনে নিজে পড়াশোনা শুরু করি। এবার তাতে না আমার একটু টাইমটাও হয়তো বেশি লেগেছে, মানে একটা প্রপার গাইডেন্স পেলে হয়তো আমার একটুখানি টাইমটা আর একটু কম লাগতো। যে হয়তো আমি তার একটা বছর আগেই হয়তো ক্র্যাক করতে পারতাম বা সেই জিনিসটা হতো কিন্তু, হ্যাঁ আমার সেই মানে কোনো গাইডেন্স সেইভাবে আমি পাইনি। এবার 2019-এর মাঝামাঝি
আমি মিদনাপুর লাইব্রেরিতে আমি বাড়ি যাই, তো তখন আমার বাবার কাছ থেকে আমি শুনি যে মিদনাপুর লাইব্রেরিতে, ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে ডাব্লিউবিসিএস অফিসাররা কোচিং নেন, মানে কোচিং দেন ডাব্লিউবিসিএস এর জন্য। তো আমি ওখানে যাই। এবার আমার কলকাতা থেকে, আমি কলকাতায় থাকি, মানে নর্মালি তার মানে ধরুন গ্রাজুয়েশন থেকে আমি কলকাতাতেই আছি। তো আমি তাও মাঝে মাঝে মিদনাপুর গিয়ে আমি লাইব্রেরিতে ক্লাসগুলো অ্যাটেন্ড করতাম। মানে আমি এই জন্যই আরো করতাম যে বাকি অ্যাসপিরেন্টদের আমি দেখতে পেতাম, এবং আহ, মানে সবাই যে মানে পরিশ্রম করে কেউ সফল হচ্ছে সেটা আমি চোখের সামনে দেখতে পেতাম। তো ওখানে গিয়ে প্রথম জয়ন্ত স্যার বলে একজন, 2016-এ জয়ন্ত স্যার, উনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, উনি ক্লাস নিতেন। সিঞ্জিনী ম্যাম 2017-এ, উনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, উনিও ক্লাস নিতেন। তো ওনাদের কিছুটা মানে কিছুটা গাইডেন্স আমি পাই কিছুদিনের জন্য। ধরুন আমি 8 থেকে 10টা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম হয়তো। সৌভিক সামন্ত ডাব্লিউবিসিএস গ্রুপ সি তে ও সিলেক্টেড, ও ও আমাদের কিছু ক্লাস নেয়, ও আমারই ব্যাচমেট। ইনফ্যাক্ট মানে আমার হাজবেন্ডের বন্ধু, তো ও আমাদের কিছু দুটো ক্লাস নিয়েছিল, তো ওদের কাছ থেকে আমি কিছুটা গাইডেন্স পেয়েছিলাম। তো পাওয়ার পর তো কোভিড শুরু হয়ে যায়, তো আবার বাড়িতে বন্ধ সবকিছু। তো আবার ক্লাসটা ডিসকন্টিনিউ হয়, তো তখন আমি নিজে থেকেই, মানে আমি তার আগে থেকেই ধরো নিজে বইগুলো পড়তে শুরু করি। তো সেইভাবেই সেইভাবেই প্রিপেয়ার করি আর কি। আর আমি ইন্টারভিউ এর জন্য শুধু ডাব্লিউবিসিএস মেডিজিতে দুটো মক ইন্টারভিউ দিয়েছিলাম। বাকি আমি আর কোনো মানে পুরোটাই সেলফ প্রিপারেশন আমার বাকি। বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, একটা খুব সমস্যা হয় যখন আমাদের এজটা আস্তে আস্তে বেরিয়ে মানে বাড়তে থাকে, তখন বিভিন্ন হ্যাঁ, আর কি বাধা আর কি আসে, ফ্যামিলিগত দিক থেকে হোক, মানে অনেক সমস্যাই আসে। তো সেই দিক থেকে আপনি সবকিছু ওভারকাম করে আজকে আপনি সফল হয়েছেন, সত্যি তার জন্য এই গল্পটা অনেক অনেক মানুষ তাদেরকে অনুপ্রাণিত করবে। আচ্ছা, এরপর আমি একটু পরের আর কি স্টেপে আসবো, যে প্রিপারেশন যখন শুরু করলেন, ঠিক আছে, তখন আর কি মানে ডেইলি যে একটা টাইম টেবিল, মানে সারাদিনের যে একটা পড়াশোনার যে একটা রুটিন, ঠিক আছে, এটা অনেকে, আপনিও যখন আর কি প্রিপারেশন স্টেজে ছিলেন, তখন আপনিও আর কি দেখতেন কোনো ভিডিও, কোনো অফিসারের আর কি মানে তাদের এক্সপিরিয়েন্স, ইউপিএসসি হোক বা বিসিএস এর হোক, মানে আজকে আপনার ইন্টারভিউ দেখেও মানে ফিউচার জেনারেশন যারা রয়েছে তারাও আর কি মানে জানতে চাইবে বা জানতে চাইছেও যে আপনি মানে কতক্ষণ পড়তেন, বা আপনার দিন থেকে মানে সকাল থেকে শুরু করে একদম রাত অব্দি যে প্রিপারেশন যে স্ট্র্যাটেজি, এটা আর কি কেমন? দেখুন আমি না সেইভাবে রুটিন সবসময় ফলো করতে পারিনি। মানে আমার এমন এমনই সময় গেছে হয়তো পরীক্ষার সময় বা পরীক্ষার আগে, যে আমার হয়তো মানে সেই সময় এক মানে দিনে 1-2 ঘন্টাও হয়তো আমি পড়েছি এরকম, কিন্তু আমি এটা চেষ্টা করেছি যে আমি প্রত্যেকদিন যেন পড়াশোনার টাচে থাকি। মানে আমি এটা কখনো করিনি যে বই বন্ধ করলাম মানে একদম বন্ধই করে দিলাম, তারপরে আর কবে খুলছি তার ঠিক নেই, সেটা আমি করিনি। আমি কিছু না কিছু অন্তত ভাবে মানে টাচে থাকার চেষ্টা করতাম। হ্যাঁ, পরীক্ষার আগে বিশেষ করে 22-এর আগে আমি বেশ কিছুটা টাইম পেয়েছিলাম, 22-এর মেইনসটার আগে। তো সেই সময়টা আমি 2-3 মাস বেশ ভালোভাবে, মানে ধরুন যতটা টাইম মানে আমার মেয়েকে দেখ, তখন আমার মেয়ে খুবই ছোট ছিল, 1.5 বছর বয়স। তো ওকে দেখার জন্য আমার একজন হাউস হেল্প যে আসতো। তো ও যতক্ষণ থাকতো, ধরুন আমি 10টা থেকে বসতাম, সন্ধ্যে 7টা অব্দি আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করতাম যে পড়ে যাই। মানে ওই 2-3 মাস আমি টাইম দিয়েছিলাম। আমি 21-এও মেন্সে বসি, কিন্তু 21-এর মেন্সের জন্য আমি একটুও প্রিপেয়ার করতে পারিনি। মানে তখন আমার মেয়ের বয়স 2 মাস। যখন 2 মাসও নয়, ইনফ্যাক্ট যখন রেজাল্টটা বেরোয় আর কি প্রিলিমসে, তো বুঝতেই পারছে না, তখন এমনই একটা সিচুয়েশন যে তখন আমি 1.5 মাস মতো হয়তো হার্ডলি মানে প্রিপেয়ার করেছিলাম 21-এর জন্য। তো 21-এর মেন্সটা আমার 27-28 নম্বরের জন্য ক্র্যাক করতে পারিনি আর কি আমি আচ্ছা, 21-এর মেন্সটা। একটু আসবো যে এবার একটু জিজ্ঞাসা করবো যে অপশনাল নিয়ে, ঠিক আছে, আপনার আর কি অপশনাল কি ছিল? আমার অপশনাল ছিল ম্যানেজমেন্ট, আর যেটা আমার নিজের সাবজেক্ট, যেটাতে আমি ভীষণ কনফিডেন্ট ছিলাম। মানে এটা সত্যি হয়তো একটু বাড়িয়েই বলা হবে, বাট আমার কনফিডেন্সটা ছিল এই সাবজেক্টটাতে। কেন আমি আইএসডব্লিউবিএম থেকে নিজে পড়াশোনা করেছিলাম। আইএসডব্লিউবিএম এ ভীষণ ভাবে থিওরিটিক্যাল অ্যাপ্রোচের ওপরে জোর দেওয়া হয়। মানে আমরা ওটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো আমরা যখনই ধরুন মানে ওখানে ফেল করে যাওয়ার একটা ভীষণ ভয় ছিল আর কি, সাপ্লি পাওয়ার। তো সেই জন্য আমরা ভীষণ ভালোভাবে পড়াশোনা করতাম। মানে আমার প্রায় 70%-এর কাছাকাছি নাম্বার ছিল মাস্টার ডিগ্রিতে। এবং তারপরে আমি চাকরি করি আইএম ক্যালকাটাতে, যেটা ম্যানেজমেন্টের আরেকটাই ধরুন খুবই ভালো জায়গা। তো সেখানে আমি যেহেতু টিচিং অ্যাসোসিয়েট ছিলাম,
আমি ওখানে খাতা দেখা বা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করা, মানে স্টুডেন্টদের ক্লাস ইভ্যালুয়েশনের জন্য। তো মানে কেস কেস বেসড অ্যানালিসিস, যেটা মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ম্যানেজমেন্টের যেটা অ্যাপ্রোচ হয়, তো সেটাতেও আমার মানে সেই দক্ষতাটা ছিল। তো সেই জন্যই আমি ম্যানেজমেন্ট নিয়ে মানে খুবই, মানে আমি ওই একটাই অপশনাল ঠিক করেছিলাম যে আমি নেব এবং আমি পারবো, মানে সেই জায়গাটাতে আমি খুব কনফিডেন্ট ছিলাম। তো আমি নিজেই নোটস প্রিপেয়ার করি, নিজেই সমস্ত রেডি করি, আমি নিজেই প্রিপেয়ার করেছিলাম ওটাকে। এটা একটা ইউনিক সাবজেক্ট, মানে খুবই কম দেখা যায়। আমরা যদি হ্যাঁ, 2018, 19, 2021-এরও যদি আর কি ডেটা অ্যানালাইসিস করি, যে এই সাবজেক্ট যেগুলো আর কি মানে বললেন আপনি ম্যানেজমেন্ট সাবজেক্ট বা এই যাবতীয় সাবজেক্ট, কম আর কি শোনা যায় যে সিলেকশন এ বা বি চান্স আর কি পেয়েছে। তো সেক্ষেত্রে কি যখন আপনি নিয়েছিলেন, যে বা যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, এই অপশনাল চয়েসটা খুব ইম্পর্টেন্ট। সবারই আর কি একটু সমস্যা হয় যে কোনটা নেব কি নেব। তখন কি একটু ভয় হয়নি যে এই সাবজেক্ট গুলো তো তেমন ভাবে নোটস বা কিছু নেই, বা অনেক যারা সিলেকশন হচ্ছে তারা অ্যানথ্রোপোলজি বা অন্যান্য সাবজেক্ট নিচ্ছে, আমি এইটাই নেবো, মানে এরকম কি কখনো ভয় হয়েছে? না হয়নি। আমি আসলে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভাবিইনি, মানে যেহেতু এটা আমার নিজের সাবজেক্ট, আমি জানতাম যে আমি এখানে এর থেকে বেটার আর অন্য কিছুতে পারবো না। তো ওই জায়গাটা আমার ভীষণ কনফিডেন্সের জায়গা ছিল একটা। এবার একটু জিজ্ঞাসা করবো যে এই যে যখন আর কি শুরু করলেন প্রিপারেশন আর কি, মক টেস্ট, মক টেস্ট গুলো কিভাবে দিতেন? মানে ধরুন একটা চ্যাপ্টার আমি পড়লাম, মানে যারা ধরুন একদম গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তো তাদের এই প্রশ্নগুলো থাকে। ধরুন আমি যখন শুরু করছি, একটা আর কি আমি জিএস এর পার্টের কথা বললাম, ইতিহাস হোক বা ভূগোল হোক, ইতিহাসের অ্যান্সার হিস্ট্রির একটা পার্ট, সেটা কমপ্লিট করব, তারপর আর কি মক টেস্ট দেবো। তো সেটার জন্য আমি মানে কি আর কি আপনি ফলো করতেন, কোন সোর্স? হ্যাঁ, দেখুন, আমি যেভাবে পড়েছি অ্যাকচুয়ালি আমি প্রথম আহ, মানে 20 যে আমি প্রিলিমসটা দিই, 20 প্রিলিমস আমি পাশ করিনি। হ্যাঁ, তো আচ্ছা। 20 প্রিলিমস অব্দি আমি বই পড়ে গেছি। মানে আমি খুব একটা এমসিকিউ প্র্যাকটিস করিনি, এবং এমসিকিউতে কি কি ভালো বই ছিল বা যে কি করা উচিত সেটাও আমি জানতাম না। এবার যেটা হয়, যে আমি যদি আপনাকে বইগুলো বলি, আই থিঙ্ক আমার বেটার হয়, মানে একটু বেটার হয় আর কি, বেটার হেল্প হবে কারোর হুম। পক্ষে। ধরুন হিস্ট্রিতে যেরকম আপনার মডার্ন বা ইন্ডিয়ান হিস্ট্রির জন্য স্পেকট্রাম, আর অ্যানসিয়েন্ট এবং মেডিয়েভেল জন্য পুনম দালাল দহিয়া, আমি ওটাই পড়েছিলাম। এবং আমি 21 থেকে, ধরুন 21-এর প্রিপারেশনটা থেকে, মানে ওই সময় থেকে আমি এমসিকিউটা প্র্যাকটিস করা শুরু করি, মানে ওই ফিলিংস এর আগে থেকে। তো তখন আমি যেটা করেছিলাম, এমসিকিউ এর জন্য তরুণ গয়ালের একটা বই ছিল ইউপিএসসির জন্য। তো হুম। সেই বইটার এমসিকিউ গুলো আমি সলভ করতাম, আর 10 ইয়ার সলভ করেছিলাম। এবং এটা ধরুন হিস্ট্রি। জিওগ্রাফির জন্য আমি নিজে নোটস বানিয়েছিলাম। জিওগ্রাফিতে খুল্লারের বইটা, এবং আপনার আমি একটা বিপিএসসির মানে বিহারের পাবলিক সার্ভিস কমিশনের জন্য পড়াতেন। হ্যাঁ, টার্গেট উইথ আলোক বলে একটা ইউটিউব চ্যানেল ছিল। তো ওনার ভিডিও দেখে দেখে আমি একদম ম্যাপ বেসড নোট নিজের মানে প্রিপেয়ার করেছিলাম, তো সেটা আমি ফলো করতাম। আর ধরুন এমসিকিউ এর জন্য এই সেম আপনার তরুণ গয়াল ফলো করেছিলাম আমি। আর এছাড়া পলিটি এম লক্ষ্মীকান্ত অবশ্যই, মানে এর বাইরে আর কিছু হয় না। ফাইভে আর হ্যাঁ, হ্যাঁ, মেন্সের জন্য আমি এম লক্ষ্মীকান্ত ছাড়াও কয়েকটা জিনিস একটু, মানে খুব কম জিনিসই সেটা আমি বাইরে থেকে করি। যেমন কি ওই কেসের যা কেসগুলো। মানে সুপ্রিম কোর্ট হাই, হ্যাঁ, কেসগুলো, সেগুলো আমি বাইরে থেকে যতটা কালেক্ট করা যায় করেছিলাম। আর আপনার ডক্টরিন অফ ল্যাবস, ডক্টরিন অফ পিটস অ্যান্ড সাবস্টেন্স, ওই ওই জায়গাগুলো আমি বাইরের একটা বই থেকে করেছিলাম। মানে অ্যাকচুয়ালি আপনার ডাব্লিউবিসিএস মেন্সেরই একটা 10 ইয়ার্স এর গাইড বুক, জেন অ্যান্ড জেসওয়াল এরকম কিছু একটা নাম ছিল। হ্যাঁ, তো ওই ওই ওটা 10 ইয়ার্স এর কোয়েশ্চেনই ছিল, ওর মধ্যে না কিছু কিছু চ্যাপ্টারের ডিটেলস দেওয়া ছিল, তো সেখান থেকে আমি এগুলো পেয়েছিলাম ভালো। তো এগুলো আমি ওখান থেকে করেছিলাম। আর ধরুন ইকোনমিক্স, ইকোনমিক্স আমি প্রথমে ভীষণ খাঁটি, রমেশ সিং পড়ে অনেক কিছু আমি নোটস টোটস বানিয়ে, কিন্তু যেটা আমার খুব একটা মানে কাজে খুব একটা পরবর্তীকালে লাগেনি। হ্যাঁ, বোঝার জন্য একটু হেল্প করেছিল। আহ এছাড়া মুনাল প্যাটেলের ভিডিও, মুনাল প্যাটেল স্যারের ভিডিওটা আমি খুব ভালোভাবে ফলো করেছিলাম। আর ধরুন সায়েন্সে যা আমরা করে থাকি, লুসেন্টের জেনারেল সায়েন্সের বইটা। হ্যাঁ, এছাড়া 9-10-এর আমি ফিজিক্যাল সায়েন্সের আমাদের সময়টা যে বইটা ছিল সেটা বইগুলো। আমি একবার গল্প করেছিলাম। হ্যাঁ, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা যা মানে ধরুন খবরের কাগজ পড়ার রেগুলার সেটা।
আর তাছাড়া এখন তো ইউটিউবে অনেক চ্যানেল হয়ে গেছে যেগুলো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু মানে দিয়ে থাকে, হ্যাঁ। তো সেগুলো আমি একটু মাঝে মাঝে মানে ফলো করতাম অবশ্যই। আর এছাড়াও আমি 21-এর প্রিলিমস এর আগে যেটা আমার ভীষণ হেল্প করেছিল সেটা হচ্ছে শামীম স্যার, সরকার স্যার এবং সুতপা কর ম্যামের একটা এমসিকিউ, মানে আপনার মক টেস্টের বই ছিল 2020 বা 2021-এর, আমার মনে নেই, আমি এটা 21-এর আগেই করেছিলাম। তো প্রায় 20টা না 25টা মক টেস্ট ছিল প্রিলিমস এর জন্য। সেটা আমার ভীষণ হেল্প, শেষ অব্দি মানে 23-এর মেইনস অব্দিও আমি ফলো করেছিলাম। এটা আমার ভীষণ কাজে লেগেছিল। এই বইটার মক টেস্ট আমি করি। আর বাকি মেন্সের সময় মক টেস্ট আমি শামীম সরকার এবং সুতপা কর ম্যামের যে মানে মেন্সের মক টেস্ট একটা 2022-এর আগে বেরিয়েছিল সেটা আমি করেছিলাম। মানে ইনফ্যাক্ট ওখান থেকে আমি বাংলা ইংলিশে কিছু কমনও পেয়েছিলাম টপিক। মানে আমি টপিক গুলো নিজেই প্রিপেয়ার করেছিলাম কিন্তু আমি কমন পেয়েছিলাম। এই এখানে একটা প্রশ্ন পড়ে যায়, তারপরে আমি ডেসক্রিপটিভ কি মানে এবারে আসবো। বাংলা ইংলিশ কম্পালসারি যেটা। এই যে আর কি এমসিকিউ পেপার, ঠিক আছে, এখানে আপনার স্কোর কত ছিল? এমসিকিউ পেপারে 22-এ আমার যে খুব বিরাট কিছু স্কোর ছিল তা নয়, আমার 500 কাছাকাছি স্কোর ছিল, 500 নিচেই স্কোর ছিল আমার। আমার সবকটা পেপারই ঠিকঠাক হলেও ধরুন সায়েন্সের পেপারটা একটু টাফই ছিল ওই বছর। তো ওই 100 অ্যারাউন্ড এরকম স্কোর হয়েছিল এবং আমার ম্যাথসের পেপারটা মোটেই ভালো হয়নি। মানে ম্যাথসের পেপারটাতে আমি মানে খুব একটা প্র্যাকটিস আমি 22-এ মানে সেরকম ভাবে হয়ে ওঠেনি। বা মানে খুব যে একটা স্কোর ছিল সেটা নয়, আমার মানে 100 নিচেই আমার স্কোর ছিল। বাকি ধরুন বাকি দুটো পেপারে আমার ভালো স্কোর ছিল। আর এই মানে 500 নিচেই আমার স্কোর ছিল, 500 কাছাকাছি, 500 নিচে। এবার আসবো যে বাংলা ইংলিশ আর কি ডেসক্রিপটিভ যে পেপারটা, এটার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, এটার জন্য কিভাবে কি সাজেশন দেবেন? দেখুন বাংলা ইংলিশে আমি ছোটবেলায় না প্রচুর গল্পের বই পড়েছি। হ্যাঁ, তো যেটা ছিল যে আমি ছোটবেলায় বাংলা ইংলিশে আমি তখনও নিজেই মানে নিজে লিখতাম আর কি। এরকম ছিল না কোনো নোটস মুখস্থ করে আমি লিখেছি, সেটা ছিল না। তো সেই জন্য মানে ওই বেসটা ভালো ছিল। আর আমার বাবা ইংলিশের টিচার ছিলেন হাই স্কুলে, আচ্ছা। আমার মাও হাই স্কুলের টিচার ছিলেন, তো অবভিয়াসলি মানে লেখার এটা ছিল আর কি, মানে প্রচলনটা ছিল বাড়ির মধ্যে। তো লেখার হাত খুব খারাপ ছিল না, তো সেই জায়গায় একটু কনফিডেন্ট ছিলাম। তবে হ্যাঁ, বহুদিন যেহেতু ডিটাচ ছিলাম সেটা একটা ব্যাপার ছিল যে বহুদিন ডিটাচ আছে, তো কতটা করতে পারবো। 21-এর মেন্সের আগে তো সেইভাবে খুব একটা দেখে যেতে পারিনি। কিন্তু 21-এর মেন্সে যখন মার্কসটা বেরোয় আমি দেখি আমার বাংলা ইংলিশ এবং মানে ম্যানেজমেন্টের মার্কস আমার ঠিকঠাকই ছিল, যথেষ্ট মানে ভালোই ছিল, এটা 65%-এর উপরেই ছিল। আর আপনার মানে এই 22-এর আগে মেন্সে আমি ধরুন যেরকম ভাবে যা প্রিপেয়ার করছিলাম, যেগুলো ধরুন ইম্পর্টেন্ট টপিক ছিল সেগুলো ডেটা কালেক্ট করা, দিয়ে বিভিন্ন ভালো ভালো এডিটোরিয়াল থেকে একটু পড়ে নিজে লেখার চেষ্টা করা, সেটা আমি করছিলাম। এবার একটা প্রশ্নে আমি আসবো, এটা হলো অপশনাল, ঠিক আছে। আপনার যে অপশনালটা সেটা অবশ্যই যারা আর কি সাবজেক্টে রয়েছে তারাই সাধারণত নেবে, এবং নোটস বা এই সব বিষয় আপনি বললেন আপনি নিজেই করেছেন। তো আমি একটু জিজ্ঞাসা করবো যে যে কোনো অপশনাল আর কি সাবজেক্ট, তো মানে যখন আমরা চুজ করি, তো তখন কোন আর কি কোন দিকটা ভেবে আর কি চুজ করা উচিত, বা যখন আর কি নেওয়া হয় তারপরে মানে ওই সাবজেক্টের কোন কোন বিষয়গুলো আর কি আগে আর কি একটু দেখা উচিত। অবশ্যই সিলেবাস বা প্রিভিয়াস ইয়ার্স, এই বিষয়টা একটু শেয়ার করুন যে এই দুটো কিভাবে আর কি গুরুত্বপূর্ণ, মানে বিশেষ হ্যাঁ, করে প্রিভিয়াস অপশনাল, ইয়ারটা। অপশনালটা প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে গ্রুপ এ সার্ভিস, মানে অবভিয়াসলি অপশনালটা বিরাট বড় একটা রোল প্লে করে, মানে যেটা আমার মনে হয়। যেহেতু ধরুন আমার ম্যাথসের পেপারটা এবার ভালো যায়নি 22-এ, তো অপশনালটা আমার পুরো মেকআপ করে দিয়েছিল ওই জায়গাটাতে, কেন আমার অপশনাল পেপারে মানে দুটো ম্যাথস ছিল আর কি, যেখানে 80 নাম্বার ছিল। তো অবভিয়াসলি আমার ওখানেই মেকআপ হয়ে গেছিল পুরো জিনিসটা। বাকি থিওরি পোর্শনে আমার খুবই ভালো হয়ে গেছিল। আর সেক্ষেত্রে আমি বলবো যে অপশনালটা সবসময় যে সাবজেক্ট আপনার নিজের বা নিজের গ্রাজুয়েশন সাবজেক্ট, বা যদি সেটা লিস্টের মধ্যে থেকে থাকে তাহলে সেই সাবজেক্টটা নেওয়াই আমার মনে হয় সবসময় বেটার। কারণ আপনি নিজের সাবজেক্টে যতটা কনফিডেন্ট হবেন, আপনি অন্য কোনো সাবজেক্ট একটা নতুন করে পড়ে সেটা মাস্টার ডিগ্রি লেভেল অব্দি পড়া, মানে দেখুন অপশনালের সিলেবাসটা তো গ্রাজুয়েট লেভেল নয়, মানে ওটা তো একদমই মাস্টার ডিগ্রি লেভেল। এবং ম্যানেজমেন্টের যেটা সিলেবাস সেটা কিন্তু নেটের সিলেবাস, মানে ওটা ঠিক মাস্টার ডিগ্রিও বলা যায় না। মানে আমি অন্যান্য সাবজেক্ট দেখিনি, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু ম্যানেজমেন্টের সিলেবাসটা কিন্তু একদম নেটের সিলেবাস বসানো সিলেবাস, তো আপনাকে অনেকটা পড়তে হবে।
মানে অনেক কিছু পড়তে হবে, ধরুন যেগুলো আমি মাস্টার ডিগ্রিতে পড়িও নি এরকম অনেক জিনিসও আমাকে পড়তে হয়েছে এখানে। তো সেক্ষেত্রে আপনার যদি ইন্টারেস্ট না থাকে না, তো ওই লেভেল অব্দি রিচ করাটা একটু মানে সমস্যা। খুবই চাপের হয়ে যায়। হ্যাঁ, মানে ওই জিনিসটা হয়ে ওঠে না, মানে ওই এক্সেলেন্সটা আপনি পাবেন না যদি আপনার ইন্টারেস্টটা না থাকে। এবং অনেকেই কিন্তু নিজের সাবজেক্ট নিয়ে, যেমন সিঞ্জিনি ম্যাম, আমি আরো একটু কনফিডেন্ট হয়েছিলাম এই কারণে, কেন আমি যখন মেদিনীপুর লাইব্রেরিতে যাই আমি সিঞ্জিনি ম্যামের সাথে কথা বলেছিলাম, তখন উনি বলেছিলেন যে ওনার ইংলিশ ছিল অপশনাল। তো ওনার ইংলিশ সাবজেক্ট ছিল। তো উনি ধরুন ইংলিশ নিয়েও তখন মানে এক্সিকিউটিভে সিলেক্ট হয়েছিল, এবং আমার মনে হয় ওনার থার্ড বা এরকম কিছু র্যাঙ্ক ছিল এক্সিকিউটিভে 2017-তে। আমি শিওর হ্যাঁ, নই, বাট ওরকম। তো মানে থার্ড ছিলেন উনি। সেক্ষেত্রে হ্যাঁ, মোস্ট প্রবাবলি উনি থার্ড ছিলেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় অপশনালটা সেই জন্য নিজের সাবজেক্ট যদি চুজ করা যায় সেটাই সব থেকে বেটার। আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। এবার একটাই প্রশ্ন করব আমি, যে আপনি যেদিন আর কি ইন্টারভিউ দিতে গেলেন, সেই দিনের এক্সপিরিয়েন্স, কারণ 2022-এর গ্রুপ সি এরও ইন্টারভিউ সামনে রয়েছে, তারাও ভিডিওটা দেখবে। তো এই কারণেই আমি বলবো যে আপনার ওই দিনের অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন, একদম যাওয়ার পর থেকে। হ্যাঁ, দেখুন মানে একটা অ্যাংজাইটি লেভেল, অবভিয়াসলি একটা অ্যাংজাইটি তো কাজ করবেই। এবং উম, আমি সেকেন্ড ক্যান্ডিডেট ছিলাম, মানে আমার একদম সকালে ইন্টারভিউ ছিল, আমি সেকেন্ড ক্যান্ডিডেট। আর আমি যখন রুমের বাইরে বসেছিলাম আমার পাশে একজন ইন্টারভিউ দাঁড়িয়েছিলেন, মানে উনি একটু হয়তো কয়েক মিনিট লেট হয়ে গেছিলেন, তো উনি বাইরে দাঁড়িয়েছিলেন, তো আমি বুঝতেই পারছিলাম যে উনি ইন্টারভিউয়ারই হবেন। তো আমি খুব কাম অ্যান্ড কম্পোজ ছিলাম, মানে আমি একদম নর্মালি বসেছিলাম, যেটা বসে থাকা যায়, মানে কোনো রকম কোনো টেনশন না দেখিয়ে, এবং তারপরেই আমার ইন্টারভিউ ছিল। তো আমার দেখুন এটা দেখুন নলেজ টেস্ট তো নয়, মানে আপনি অনেক কিছুই হবে যেটা আপনি পারবেন না হয়তো, এবং ওনারা ভেবেচিন্তেও আপনাকে এমন জায়গায় ফেলবে, এমন কোয়েশ্চেনও করবেন যেটা আপনি পারবেন না, তাতে আপনার মানে আপনি কিভাবে রিয়াক্ট করেন বা কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করেন সেটা বোঝার জন্য। যেমন কি আমি আপনাকে বলছি যে আমি প্রথম কোয়েশ্চেনটাই পারিনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে। আমাকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন করেছিলেন, এবং সেটা সেই দিনেরই ছিল, মানে সেই দিনেরই নিউজ পেপারে পাবলিশ হয়েছে, মানে খুব ছোট ভাবে, তো আমি ওটা ওমিট করে যাই। তো আমি যখন মানে আমি মানে কোয়েশ্চেনটা ছিল মহাকুম্ভে এনভায়রনমেন্ট রিলেটেড, আপনার একটা রিপোর্ট বেরিয়েছিল তখনই, গঙ্গা জল দূষিত, মানে গঙ্গার জলটা দূষিত হয়ে যাচ্ছিল, সেই এটা আর কি এনজিটির একটা রিপোর্ট বেরিয়েছিল। তো আমি এনভায়রনমেন্ট রিলেটেড অন্য একটা পয়েন্ট বলি, তখন ম্যাম আমাকে বলেন যে না না এটা নয়, আমি এটা শুনতে চাইছি। তখন আমি ওনাকে খুব মডেস্টলি বলি যে ম্যাম আমি এটা জানি না তাহলে। এবং তারপরে উনি আমাকে যে কোয়েশ্চেনটা করেন সেটা আমি একদম প্রপারলি অ্যান্সার দিই, মানে আমি যেটা পারিনি আমি সেখানে সেই জায়গাতে মানে আটকে না থেকে আপনাকে মানে একদম নর্মাল থেকে আপনাকে এগিয়ে চলতে হবে, এবং তারপরে আমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার মোটামুটি পেরেছিলাম। এবং যখন আমি পারছি তখন গিয়ে ওনারা মানে একজন স্যার, মানে সেকেন্ড যিনি মেম্বার ছিলেন বোর্ডে, একজন স্যার ছিলেন, উনি আমাকে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে একটা কোয়েশ্চেন করেন, মানে আমি পারছি দেখে দেখে, মানে সেখানে আটকানোর জন্য কিছুটা সেটা ছিল। তো তখন আমি বলি ওনাকে যে স্যার আমি এটা জানি না। তো তখন উনি আমাকে বলেছিলেন যে কেন তোমার ব্যাকগ্রাউন্ড তো এত ভালো, তাহলে তুমি জানো না কেন, মানে এটা কেন এত রেস্ট্রিক্টেড নলেজ কেন, মানে জাস্ট আমার মানে আমি কিভাবে রিয়াক্ট করি হয়তো সেটা দেখার জন্য। হ্যাঁ, তো তখন আমি খুব সাধারণভাবে হাসি মুখেই বলি যে না স্যার এটা আমি জানি না। তো আমার এটাই মনে হয় যে দেখুন মানে অ্যাংজাইটি লেভেলটা না, আপনি যেই বসবেন ইন্টারভিউ দিতে একটা দুটো কোয়েশ্চেনের মধ্যেই সেটা কেটে যাবে। আর প্রচন্ড কোর্ডিয়াল বোর্ড ছিলেন, মানে আমার এই প্রথম ইন্টারভিউ পিএসসি তে। আমি মানে খুবই টেন্স ছিলাম যে কিভাবে প্রিপেয়ার করতে হয় বা কিভাবে গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে হয় ওখানে, কিন্তু খুবই মানে আমার প্রচন্ড কর্ডিয়াল বোর্ড ছিল, খুবই ভালো লেগেছে আমার, মানে একদম সুন্দর একটা ডিসকাশন ছিল ওভারঅল। এবং যেটা আমাকে 4জন মেম্বারই কোয়েশ্চেন করে, এবং মানে মানে আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে আমি খুব হেসে ইন্টারভিউ দিয়ে বেরোতে পেরেছিলাম, এটুকু বলতে পারি। অপশনাল নিয়ে কোনো প্রশ্ন করেছিল? না, আমি অপশনাল প্রচন্ড ভালোভাবে প্রিপেয়ার করে গেছিলাম, কিন্তু আমাকে একটা অপশনাল থেকে কোয়েশ্চেন করা হয়নি। আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল পলিটি থেকে, প্রচুর কোয়েশ্চেন করা হয়েছিল পলিটি থেকে। মানে আমাকে ইনফ্যাক্ট অনেক বড় বড় কোয়েশ্চেনও পলিটি থেকে করা হয়েছিল, যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসেস, তারপরে আপনার মানি বিল ফিনান্স বিলের মধ্যে ডিফারেন্স কি। প্রচুর আর্টিকেলস থেকে আমাকে কোয়েশ্চেন্স করা হয়, লিস্ট থেকে কনকারেন্ট লিস্ট, তারপরে স্টেট লিস্ট, এগুলো থেকে ইউনিয়ন লিস্ট, এখান থেকে কোয়েশ্চেন করা হয়। আর
আর এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এখন, তবে হ্যাঁ, আর যেটা করা হয় সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত সমিতি স্ট্রাকচার আমাকে খুব ডিটেলসে জিজ্ঞেস করেছিলেন, যে মিটিং এ কে কে থাকেন বা কিভাবে ভোটটা হয়, মানে পঞ্চায়েত এটা মানে প্রচন্ড ভালোভাবে দেখে যাওয়াটা উচিত আমার যেটা মনে হয়েছে। মানে একটা ক্লিয়ার আইডিয়া ওনারা চান, মানে একদম উপর উপর অ্যান্সার নয় সেটা। আর আর করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লক কোন সাব ডিভিশন বা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রায় 8-9টা, এবং আমি সবকটা অ্যান্সার দিই। লাস্ট একটা আমি পারিনি, মানে একটা ব্লক উনি জিজ্ঞেস করেছেন লাস্টে, সেই সেই একটা আমি পারিনি। তো তখন আমাকে উনি বলেছিলেন যে কি নর্থ বেঙ্গলটা খুব ভালো প্রিপেয়ার হয়েছে, সাউথ বেঙ্গলটা হয়নি। তো হাসতে হাসতেই বলেছিলেন, তখন আমি বলেছিলাম, আমি হাসতে হাসতেই উত্তর দিয়েছিলাম যে না স্যার, আমার আমি পুরোটাই চেষ্টা করেছি যতটুকু মনে আছে। তো তখন উনি বলেছিলেন যে না না খুবই তো ভালো বললে, মানে এটা কিন্তু উনি আমায় বলেছিলেন, মানে খুব উৎসাহ দিয়ে উত্তরগুলো মানে বার করে নেওয়া, সেই এটা অ্যাপ্রোচটা ওনাদের ছিল। ইন্টারভিউয়ের সময় না মানে যেটা মানে একদম অনেস্ট থাকাটা উচিত, মানে ওনারা এতটাই অভিজ্ঞ যে যেখানে আপনি কিছু বানিয়ে বা কিছু মানে সেরকম একটা কি বলবো যে মানে YWBCS বিশেষ করে এই অ্যান্সারটা যখন মানে নানা রকম যে ডাইভার্সিফাইড ফিল্ড এই ওই মানে নানা রকম যেগুলো আমরা জেনেই সবাই জানি আমরা, ওরকম একটা উত্তর না দেওয়া থেকে আপনি কেন অ্যাট্রাক্ট হয়েছেন এটার উপরে সেটা যদি আপনি অনেস্টলি বলেন বা আপনি কেন করতে চাইছেন, সেটা আমার মনে হয় যে ভীষণ ম্যাটার করে। কেন ওনারা ওটা বুঝতেই পারবেন যে আপনি কিসের জন্য এদিকে আসছেন বা কি ইন্টারেস্ট আপনার, সেটা সেটুকু বোঝার মতো অভিজ্ঞতা ওনাদের আছে। তো অনেস্ট থাকাটা খুব দরকার ওখানে। আমি এই আপনার লাইন ধরেই আর কি পরের প্রশ্নটা এটাই করব যে আপনার যে আর কি যখন ফর্ম ফিল আপের আগে মানে ইন্টারভিউর আগে যে ফর্ম ফিল আপ করা হয় সেখানে চুজ অপশন থাকে যে এক্সিকিউটিভ আগে নাকি রেভিনিউ আগে, তো আপনার ফার্স্ট চয়েস কি ছিল? আমার ফার্স্ট চয়েস ছিল এক্সিকিউটিভ, সেকেন্ড চয়েস ছিল লেবার সার্ভিস, থার্ড চয়েস ছিল রেভিনিউ। কেন লেবার সার্ভিস আমার সেকেন্ড চয়েস এই জন্যই নেওয়ার কারণ এটা আমার সাবজেক্ট, মানে এগেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমার, মানে অবভিয়াসলি লেবার ওয়েলফেয়ার ওর মধ্যেই আসে। আর মানে আমি প্রথম চাকরি শুরু করেছিলাম আইটিসি খিদিরপুরের ফ্যাক্টরি দিয়ে, সিগারেট ফ্যাক্টরি দিয়ে। তো ওখানেই আমি চাকরিটা শুরু করি প্রথম, তো সেই জন্যই মানে আমি লেবার রিলেটেড কাজে খুবই ইন্টারেস্টেড ছিলাম, সেই জন্যই আমার লেবার সার্ভিসটাই সেকেন্ড চয়েস ছিল। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো লাগলো। মানে এতদিন অনেক ইন্টারভিউ করেছি কিন্তু আপনার সাথে কথা বলে, বিশেষ করে আপনার যে লাইফ জার্নিটা শুনলাম, সত্যি খুব ভালো লাগলো এবং আশা করবো যে ফিউচারে আপনিও একসময় দেখতেন, আজকে আপনার ভিডিও যারা দেখবে ফিউচারেও মানে এটা একটা অ্যাসেট হয়ে থাকবে যে সকলেই আর কি দেখে আর কি নিজেদের আর কি মানে প্রিপারেশন শুরু করতে পারবে। আমার লাস্ট প্রশ্ন এটাই যে ডিএম এডুকেশন চ্যানেলের যে দর্শকরা রয়েছে, তো তাদের জন্য আপনি কিছু বলুন, বা অনেক বিশেষ করে যে যাদের বয়সটা ধরুন একটু বেশি বা যারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের তো অনেক রকম বাধা আসে, বিশেষ করে যারা ফিমেল হয়। তো আপনি একজন ফিমেল ক্যান্ডিডেট হিসাবে তো যদি তাদের জন্য কিছু মেসেজ দেন তাহলে আশা করা যায় খুব ভালো হবে। দেখুন, মানে সবসময় যে আপনার লাইফে খুব ভালো ফেজ চলবে, আপনি পরীক্ষা দিলেই পাশ করে যাচ্ছেন সবকিছু সেরকম তো হবে না, মানে সিভিল সার্ভিসের প্রিপারেশন মানে আপনাকে একটু ফেলিওরও দেখতে হবে অবভিয়াসলি, মানে এটা হয় না যে প্রথমেই প্রিপেয়ার করে আপনি সঙ্গে সঙ্গে প্রিলিমস পাস করে গেলেন, মেন্স পাস করে গেলেন, ইন্টারভিউ হয়ে গেল, সেটা খুব কম, মানে খুব হ্যাঁ। কম ক্ষেত্রেই সেটা আমরা দেখে থাকি। যদিও মানে আমার ধারণাটা খুব কম ছিল যে এতদিন টাইম লাগে, যে একটা মানে 22-এ ধরুন আমরা প্রিলিমসই দিয়েছি 22শে জুনে, তখন আমার মেয়ের বয়স ছিল 5 মাস। আর আমি যখন মানে আমার রেজাল্ট বেরোলো যখন, তখন আমার মেয়ের বয়স 3 বছর 5 মাস, মানে একটা লং পিরিয়ড শুধু একটা একটা বছরের পরীক্ষার জন্য। এবার ধরুন তার আগে কিছু ফেলিওরও আছে, 21-এর মেন্সের ফেলিওর, 20-র প্রিলিমসের ফেলিওর। হ্যাঁ মানে এর মধ্যে তো অনেক কিছুই হবে পার্সোনাল লাইফে বা সবকিছুতে অনেক কিছুই চলতে থাকবে। তার মধ্যে কি না নিজের ডিটারমিনেশন রাখাটা খুব দরকার, যে আপনি যদি ডিটারমাইন্ড হন যে আপনি এটা করবেন, তাহলে সেই ডিটারমিনেশনটা আপনাকে ধরে রাখতেই হবে। কারণ দেখুন, আমি হয়তো মাঝখানে ছেড়ে দিয়ে কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি করতে চলে যেতে পারতাম, আমার কাছে সেই অপশনটা খোলা ছিল। অনেক সময় ভেবেওছি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে, কিন্তু সেই সময় সত্যি বলতে মানে আমাকে বুঝিয়েছেন আমার হাজবেন্ড এবং আমার একজন বন্ধু। সে আমি মেদিনীপুর লাইব্রেরিতেই আমার সাথে আলাপ হয়, মামুনি। ও ও এনটিপিসি তে চাকরি করা শুরু করে। তো এরা দুজন আমাকে প্রচন্ড মেন্টালি, মানে আমার যেদিন আমার দরকার হয়েছে সেদিন আমার পাশে ছিল। আর বাকি ধরুন আমার যেহেতু বাইরে কোনো মানে কোনো অ্যাসপিরেন্টদের সাথে যোগাযোগ বা এসবগুলো ছিল না,
তো মানে বাকি কি হচ্ছে না হচ্ছে এত কিছু বাইরের খবর না রেখে আমি নিজে পড়াশোনাটার দিকে প্রচুর ফোকাস করেছিলাম। তো সেই জন্য না মানে দেখুন ডিমোটিভেট করার জন্য অনেক কিছুই আপনি জানতে পারবেন, বাইরে যে পরীক্ষা হচ্ছে না, নানা রকম অনেক কিছুই চলতে থাকবে। এবার সেগুলো নিয়ে যত আলোচনা হবে না তত বেশি আপনি নেগেটিভের দিকে আরো ঝুঁকে যাবেন। রাদার আপনার যদি মনে হয় যে না আমি পারবো, সেই সেলফ কনফিডেন্সটুকু আপনাকে রাখতে হবে এবং ডিটারমাইন্ড হয়ে খেটে যেতে হবে, এটুকুই। ঠিক আছে বাকি ম্যাডাম, সবই হয়ে যাবে। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ আবারও। লাস্ট রিকোয়েস্ট থাকবে যে ফিউচারে যারা আর কি অ্যাসপিরিয়েন্স রয়েছে, তো তাদের মানে যদি কখনো প্রয়োজন হয়, বিশেষ করে মানে ইন্টারভিউ টাইপের যদি কোনো ইয়ে হয়, তো তখন আবার আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আরেকটা ভিডিও আর কি করার জন্য। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আর অবশ্যই আমার দিক থেকে যতটুকু হবে আমি হেল্প করব, অবশ্যই। কেন আমারও একটা মানে বড় সোর্স ছিল ইউটিউব, মানে আমি এখান থেকেই দেখে শুরু করি আর কি এই জার্নিটা। তো অবভিয়াসলি আমার দিক থেকে যতটুকু হেল্প করা যাবে আমি অবশ্যই করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম আরো স্যার ম্যাডাম যারা রয়েছে তাদের জার্নি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।